হচ্ছে আমাদের এবিটিএ সলিউশন, যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ এবিটিএ তোমাদের সলিউশন দিচ্ছিলাম পার্ট 2 সেটা, ঠিক আছে। SC23 আর SC35 এই দুটো পেজ, যেখানে আমরা চ্যাপ্টারগুলো কভার করছি, কোয়ান্টাম তত্ত্ব, পরমাণু আর নিউক্লিয়াস এইগুলো। এবার যতগুলো এখানে আমি পার্ট তোমাদের দেবো, কারণ 7টা পার্ট হবে, প্রত্যেকটা পার্টই ইম্পর্টেন্ট। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো, এইটা হচ্ছে আমাদের পার্ট 1, ঠিক আছে। এই পার্ট 1টা অবশ্যই তোমরা দেখে নিও, খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। কারণ আমি দেখলাম যে পার্ট 1-এর অনেক কোশ্চেন কিন্তু পার্ট 2-তে রিপিট হয়েছে, তো সেই কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে করাবো না। যতগুলো কোশ্চেন নিউ যত কোশ্চেন আসবে আমি সেগুলো এখানে সব করে দিচ্ছি। আর এই সমস্ত কিছুর পিডিএফ কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে আমার ডেসক্রিপশনেও লিঙ্ক পাবে, আমার চ্যানেলের বায়োতে লিঙ্ক পাবে। আর এই যে পার্টটা আছে পার্ট 1, সেই পার্ট 1-এর লিঙ্ক কিন্তু আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং অবশ্যই তোমরা যেটা ওয়ান শট, নিউক্লিয়াসের ওয়ান শট আমার দেওয়া হয়নি, আর সঞ্চার ব্যবস্থার ওয়ান শট, এই দুটো ওয়ান শট তোমরা পাবে। আর পরমাণু, কোয়ান্টাম তত্ত্ব, এদের ওয়ান শট দেওয়া আছে। তো সেই ওয়ান শটের ভিত্তিতে আমি যে দেখছি এখানে যে ওয়ান শট যা যা করেছি মোটামুটি সবই এখানে আছে, 99% সব কমন আছে ওয়ান শটের ভেতরের মধ্যে। যা যা কোনো কন্টেন্ট দেওয়া হয়েছে, তার নোট যা যা দেওয়া হয়েছে সমস্ত কিছু আছে। প্রথম কোশ্চেন আজকের বলা হচ্ছে, একটি ধাতু পৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি 5 ইভি। আচ্ছা, আপতিত ফোটনের শক্তিকে আমরা ই দিয়ে ডিনোট করতে পারি, যেটা 5 ইভি বলা হচ্ছে। আলোক তড়িতে নিবৃত্ত বিভব, সেটাকে ভিএস দিয়ে প্রকাশ করা হয়, কারণ নিবৃত্তি বিভবকে ইংলিশে বলা হয় স্টপিং পোটেনশিয়াল, যেটাকে বলা হচ্ছে 3.23 ইলেকট্রিক ভোল্ট। ধাতুটির প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য মানে, আচ্ছা, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা নট, আমাদের জানতে চেয়েছি, এটা আমাদের জানতে চেয়েছি। তো কে ম্যাক্স, যেটা সমান হয় কে ম্যাক্স আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ, এটা সমান আমরা লিখতে পারি ইভিএস, ঠিক আছে। ইভিএস এটা সমান হয় ই মাইনাস ফাই। ইটা কি? ইটা হচ্ছে আমাদের ফোটনের শক্তি, আর ফাইটা হচ্ছে কার্য অপেক্ষক। এবার এই যে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য। এই ফাইটা, এই ইকুয়েশনটা তাহলে দাঁড়াচ্ছে ইভিএস এটা সমান ই মাইনাস ফাই। এই ফাইটাকে যদি বাঁ দিকে পাঠাই তাহলে পজিটিভ আকারে গেল, তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো ই মাইনাস ইভিএস। এবার এই ই এর মান কত? 5 ইভি, তাহলে 5 ইভি এই ই এর মান মাইনাস, এখানে আছে ভিএস এর মান কত? ভিএস এর, আচ্ছা, ভিএস এর মান ইভি হবে না, ঠিক আছে, স্টপিং পোটেনশিয়াল একক ভোল্টেজে হয়, তো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ একক হবে, এটা ভোল্টেজ। তো ভি এটা কত হবে? 3.23 ইভি, ঠিক আছে। এই দুটোকে তুমি বিয়োগ দাও ক্যালকুলেটারে মারার পর, এটা দেখবে আসবে 1.77, ঠিক আছে, 1.77 ইলেকট্রিক ভোল্ট এটা আসবে, ঠিক আছে। তো আমি এবার কি করছি, এটা মুছে দিচ্ছি, কারণ এই সমস্ত জিনিসগুলো তোমরা পেয়ে যাবে, আমার হ্যান্ড রিটেন নোট আকারে তোমরা পেয়ে যাবে, সেই জন্য আমি এগুলো আপাতত এবার মুছে দিলাম। এবার আচ্ছা, নেক্সট কি বলা হচ্ছে দেখো। আর যারা নোট করতে চাও তাদের সাথে সাথেই নোট করতে করতে যেও। নেক্সট বলছে, এটা অথবাটা এবার করছি আমি, অথবা এখানে বলা হচ্ছে যে দুটি ভিন্ন তীব্রতা I1 আর I2, যেখানে I1 এর তীব্রতা বেশি, কিন্তু একই কম্পাঙ্কের একবর্ণী আলোর জন্য আলোর তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য একটা লেখো আঁকতে বলেছে, ভি বনাম আই চিত্রে নিবৃত্ত বিভব। খুবই সহজ, খুবই সহজ, আমার ওয়ান শটে একদম প্রপার এটাই করানো আছে, অবশ্যই তোমরা সেটা দেখে নিও। আচ্ছা, তো এইটা ধরো আমাদের এই জিনিসটা আমাদের এখানে আঁকতে বলেছে, ঠিক আছে। তো এইটা হলো, এইবার আমরা কি করব, একটু যদি একটু উপরে উঠাতে পারি তাহলে একটু ভালো হয় এই জিনিসটাকে। হচ্ছে না, চলো অসুবিধা নেই। এইবার আমাদের এই দিকটা হচ্ছে আমাদের ধরো ভি, আর এই দিকটা হচ্ছে আমাদের আই। ভি আর আই এটা হচ্ছে প্রবাহ মাত্রা বা বিভব প্রভেদ বলতে পারো, এটা প্রবাহ মাত্রা। এবার আই ভার্সেস ভি লেখচিত্র, যখন যদি তোমরা দেখেছো আইনস্টাইনের লেখচিত্রের সময়, এই লেখচিত্রটা, আচ্ছা এরকম না, আর একটু এরকম হবে লেখচিত্রটা, কেমন হয় এরকম, ঠিক আছে। আর একটা যদি আঁকতে চাই তাহলে সেটাও এই একই জায়গা থেকে গিয়ে এরকম যাবে। এই ওপরেরটা হচ্ছে আমাদের I1 এর জন্য, এবং নিচেরটা হচ্ছে I2, যেখানে I1টা গ্রেটার দেন I2। এবং এইখানে যেটা ভি, এখানে কার নিবৃত্ত বিভব, তাহলে এইটা হচ্ছে V0 বলে দিলাম, যেখানে V0টা হচ্ছে আমাদের নিবৃত্তি বিভব। কি বিভব? নিবৃত্তি বিভব, বা এটাকে বলা হয় স্টপিং পোটেনশিয়াল। এই গ্রাফটা আমাদের এখানে জানতে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে উত্তরটা, এই যে কোশ্চেনটা, এর উত্তরটা আমাদের বেরিয়েছিল 1.7 ইলেকট্রিক ভোল্ট, এবং এর উত্তরটা হচ্ছে এগুলো প্রত্যেকটার পিডিএফ নোট, হ্যান্ড রিটেন পিডিএফ নোট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে, তোমরা সেটা জয়েন হয়ে যাও, সেখান থেকে পেয়ে যাও। পরের কোশ্চেন আমরা যাই। পরবর্তী কোশ্চেন এখানে বলা হচ্ছে, আচ্ছা এই কোশ্চেনটা আমি একবারই করাবো, কারণ এই কোশ্চেনটা দুবার রিপিট আছে, এই 23 আর 35 একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু একইভাবে রিপিটেড কোশ্চেন এটা।
এখানে বলা হচ্ছে একটি প্রোটন ও একটি আলফা কণাকে স্থির অবস্থা থেকে একই বিভব প্রয়োগে ত্বরান্বিত করা হলো। এদের ডা ব্রগলি বলেছে, ডি ব্রগলি হবে, তো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত আমাদের জানতে চেয়েছে। প্রথমে কে আছে? আচ্ছা আমি লিখে দিচ্ছি তাহলে, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য এর সূত্রটা কি? ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান, এটা কি হবে? এইচ বাই রুট ওভার 2m কিউ ইন্টু ভি, এটা হবে। এইবার এখানে বলছে প্রোটনের জন্য, তাহলে ল্যামডা অফ প্রোটন এটা সমান আমি কি লিখতে পারি? এইচ বাই রুট আন্ডার 2 মাস অফ প্রোটন, আচ্ছা কিউ অফ প্রোটন, আর ভি তো দুটোর ক্ষেত্রেই সমান, সেজন্য ভি কে আমি ভি রেখে দিলাম। আচ্ছা ভালো কথা। এরপর আলফার জন্য যদি বলে, তাহলে ল্যামডা অফ আলফা এটা সমান এইচ বাই রুট আন্ডার 2, আচ্ছা মাস অফ আলফা, আচ্ছা কিউ অফ আলফা, এবং ভি ভি রয়ে গেল। এখানে একটা কথা মনে রেখে দিও যে মাস অফ আলফা এটা হচ্ছে 4 টাইম মাস অফ প্রোটন, আর আধান যেটা হয় আধান সেটা কিউ অফ আলফা এটা হচ্ছে 2 টাইমস কিউ অফ প্রোটন। ঠিক আছে, তো এই দুটো জিনিস মনে রেখে দিও। এবার আমাদের প্রথমে আছে প্রোটন, তারপরে আছে আলফা, তাহলে প্রথম আমরা প্রোটন লিখবো, ভাজিতক দেব, তারপরে হচ্ছে আমাদের আলফা, এবং এর মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, সরি, এর মানটা আমাকে বের করতে হবে। এইবার যদি এর মানটা আমি বের করতে চাই, তাহলে অবশ্যই এখানে আমাকে প্রথমে পি এর মান বসাতে হবে, ল্যামডা পি, সেটা এইচ বাই রুট আন্ডার 2 মাস অফ প্রোটন, তারপরে হচ্ছে কিউ প্রোটন, তারপরে ভি ইনটু, এইবার কি করব, এইটা যদি এই জিনিসটাকে এর তলায় লিখবো, অতএব এটা কিন্তু ঘুরে যাবে তখন, তাহলে ওপরে আমাদের যাচ্ছে রুট আন্ডার 2 মাস অফ আলফা, তারপরে কিউ অফ আলফা, তারপরে ভি, আর নিচে এইচ। আচ্ছা তার মানে এইখানে আমি দেখো এই এইচ এর সাথে এই এইচ কাটতে পারি, তাহলে রুটের ভেতরে কে কে রইল একবার দেখা যাক, রুটের ভেতরে কে কে রইল। তাহলে রুটের ভেতরে আমি যদি এখানে রুটের ভেতরে সব কটাকে নিয়ে নিই, তাহলে 2 মাস অফ আলফা ওপরে আছে, ওপরে কিউ অফ আলফা আছে, ওপরে ভি আছে, আর ভাজিতক নিচে কি আছে? 2 মাস অফ প্রোটন আছে, কিউ অফ প্রোটন আছে, এবং নিচে ভি আছে। এইবার যদি কাটাকুটি এখানে আমি করি, দেখো 2 আর 2 কাটছে, ভি আর ভি কাটছে। ঠিক আছে, আর পরে কি থাকলো? তাহলে ওপরে থাকলো রুট আন্ডার মাস অফ আলফা বাই মাস অফ প্রোটন। এখানে আসো, দেখো মাস অফ আলফা ভাজিত যদি মাস অফ প্রোটন করে, এখানে 4 থাকছে ইন্টু 2 থাকছে, এটা তো 8, এটা যদি 8 হয়, এটা হয় 2√2:1 হয়। তাহলে এটার অ্যান্সার ল্যামডা পি ইস টু ল্যামডা আলফা, এটার অ্যান্সার হচ্ছে 2√2:1। এই কোশ্চেন কিন্তু আমি আগের দিনও করিয়েছি, আমাদের যে প্রথম পেজ, সেই প্রথম পেজেও দেখবে এই কোশ্চেন ছিল, সেখানে আমি করিয়েছি। আচ্ছা নেক্সট এখানে যে বলতে, একটি তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এই বিকিরণের একটি ফোটনের শক্তি নির্ণয় করা। দেখো একটি ফোটনের শক্তি যদি আমি সূত্রটা বসাই, একটি ফোটনের শক্তি কি হয় আমরা সবাই জানি, ই সমান এইচ নিউ। তাহলে একটি ফোটনের শক্তি ই সমান এইচ নিউ। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে কথা বলে দিয়েছে, সেজন্য আমরা কি লিখবো? এইচ সি বাই ল্যামডা, যেখানে ল্যামডা সমান সি বাই নিউ। ঠিক আছে, আচ্ছা তো এইটা আমাদের এখানে জানতে চাইছে, এবং এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেন যাই আমরা। পরবর্তী কোশ্চেন SC23, এই একটা কোশ্চেন আছে। এখানে কোশ্চেনটা বলা হচ্ছে যে একটি হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরের শক্তির পরিমাণ হচ্ছে -13.6। ঠিক আছে, ভূমিস্তর মানে কি? ভূমিস্তর মানে হচ্ছে ভূমিস্তর n = 1, সেটাকে যদি আমি E1 দিয়ে ডিনোট করি, সেটা হচ্ছে -13.6 ইলেকট্রিক ভোল্ট। ঠিক আছে, নেক্সট বলছে এই ইলেকট্রনটাকে এই দশা থেকে প্রথম উদ্দীপিত কক্ষ, এবং প্রথম উদ্দীপিত কক্ষ বলতে কি বোঝায়? প্রথম উদ্দীপিত কক্ষ, এটাকে প্রথম উদ্দীপিত কক্ষ মানে n এর মান কত? 2 কখনো। আচ্ছা প্রথম উদ্দীপিত কক্ষে একটি ইলেকট্রনকে এই দশা থেকে প্রথম উদ্দীপিত কক্ষ, আচ্ছা ই এর মান, ই এর যে সূত্র সেটা হয় -13.6, ওপরে থাকে z² আর নিচে থাকে n²।
তার মানে -13.6। আচ্ছা, এন এর কত 4, তার মানে এটা হচ্ছে 4, তার মানে এটা আসবে তোমার -3.4, ঠিক আছে, ইলেকট্রিক ভোল্ট। তার মানে E2 আসবে -3.4 আসছে। এইবার কতটা শক্তির প্রয়োজন, দুটো স্তরের মধ্যে যে শক্তির পার্থক্য, অতটা শক্তি যদি দিই তাহলে সে চলে যায়। তাহলে এখানে আমি প্রথমে কি লিখবো মনে রেখো, এই ডেল্টা ই সমান প্রথমে যেটা বড় সেটা লিখি, তারপরে যেটা ছোট সেটা লিখি। আর এক কথা এখানে মড ভ্যালু নেওয়া হয়। তাহলে E2 মান কত, E2 মান -3.4। আচ্ছা, -3.4 মাইনাস অফ -13.6, তো 13.6 এটা যদি ক্যালকুলেশন করো এটা দেখবে আসবে 10.2 ইলেকট্রিক ভোল্ট ডেল্টা ই, ঠিক আছে। তাহলে এতটা শক্তির কিন্তু আমাদের প্রয়োজন। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। নেক্সট এখানে হচ্ছে 7 বি। বি এর উত্তরটা যদি এখানে আমি করি, তো এখানে কোশ্চেন বলা হচ্ছে হিলিয়াম পরমাণুর তৃতীয় ও চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ। শোনো, হিলিয়ামের জন্য জেড এর মান কত? হিলিয়ামের জন্য জেড এর মান, জেড হচ্ছে 2, হাইড্রোজেন তারপরে হিলিয়ামের জন্য 2। আচ্ছা, এবার তৃতীয় কক্ষপথ মানে কি? তৃতীয় কক্ষপথ মানে কি? তৃতীয় কক্ষপথ এই কথার অর্থ হচ্ছে এন এর মান 3। আচ্ছা, চতুর্থ কক্ষপথ মানে এন এর মান 4। এইবার ই সমান কত হয়? সরি, এখানে তো এইসব বলেনি গো, এখানে আমাদের ব্যাসার্ধের সাথে যা হল যে ব্যাসার্ধের অনুপাত, তৃতীয় আর চতুর্থের অনুপাত। তার মানে আমি R3/R4 এটা সমান, আচ্ছা তার আগে বলি আর সমান কি হয়। আর সমান হয় R0, উপরে হয় n তার স্কোয়ার এবং নিচে থাকে জেড। এটা হয় যেখানে এই R0 এর মানটা কত, R0টা ধ্রুবক থাকে, আর n²/z আমি করব। তার মানে যদি 3 হয় তাহলে এটা কি লিখবো, n3 তার স্কোয়ার ইন্টু জেড ইন্টু এইটার জন্য যদি আমি এই সূত্রটা লিখি তাহলে ঘুরিয়ে যাবে, এবং ঘুরে গেলে ওপরে আমার জেড যাবে আর নিচে আমাদের আসবে n4 তার স্কোয়ার, এবং এই জেডের সাথে এই জেড কাটলো, n3 আর n4। এবার n3 মানে 3 এর স্কোয়ার মানে 9, আর n4 মানে 6, n4 মানে 4, তাহলে 4 এর স্কোয়ার মানে 16। তার মানে এইটাই জানতে চেয়েছে যে R3:R4 এটা সমান আমাদের কত আসছে, 9:16 আসছে। এবং এটাই পরবর্তী কোশ্চেন বলা হচ্ছে বামার বর্ণালীর শ্রেণী তড়িৎচুম্বকীয় বর্ণালীর কোন অংশে? আগের দিনে করলাম লাইম্যান থাকে ইউভি, বামার থাকে হচ্ছে ভিজিবলের মধ্যে। তাহলে দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে থাকে কোন অংশে? দৃশ্যমান আলোর অংশে, ঠিক আছে, দৃশ্যমান আলোর অংশে থাকে, ভিজিবল লাইট রেঞ্জের মধ্যে থাকে। আচ্ছা, পরবর্তী কি বলছে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার শ্রেণীর প্রথম রেখা হচ্ছে এত, আর ওই শ্রেণীর দ্বিতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, বামারের ক্ষেত্রে আমি যদি এদিকে লিখি বামার, তো বামারের ক্ষেত্রে আমাদের n1 এর মান কত? প্রথমে থাকে লাইম্যান, তারপরে থাকে বামার, তার মানে 2, আর n2 এর মানটা আমাদের 3 থেকে শুরু হয়, 3, 4 এবং ডট ডট আকারে চলতে থাকে। তো আমাদের যেটা সূত্র সেটা হচ্ছে 1/λ1, এটা আমি 1 নম্বরের জন্য করছি, সেটা সমান হয় আর ফার্স্ট ব্র্যাকেট 1/n1 এর স্কোয়ার, n1 মানে 4 মাইনাস 1/n2 স্কোয়ার, সেটা মানে হচ্ছে 9। আচ্ছা, তার মানে এটা 36 হবে। তার মানে এখানে যদি আমি 36 বসাই তাহলে 9 - 4, তার মানে 5r/36 দাঁড়াচ্ছে, এটা 5r/36। এখান থেকে এটা লেখা যায় নাকি দেখো দেখিনি, যে আর সমান এই 36টা, আর সমান আমি লিখতে এই 8টাকে এই 5টাকে জাস্ট এই দিকে গুণ করে দাও, তাহলে ওপরে চলে গেল 36 আর নিচে চলে এলো 5 × λ1। এইটাকে আমি একটা ছকের মধ্যে রাখলাম, কারণ এইটা আমরা ব্যবহার করবো এক্ষুনি, ঠিক আছে। আর এর মান বেরিয়ে গেল। এবার দ্বিতীয় তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করতে চাই, তার মানে 1/λ2 এটা সমান হচ্ছে আর 1/n1 তার স্কোয়ার, 1/n1 মানে 1/4। দ্বিতীয় রেখা বলেছে, তার মানে n2 এর মান আমি 4 নেব, তাহলে এটা হচ্ছে 1/16, ঠিক আছে। 1/16 যদি হয় তাহলে আর, তারপর হচ্ছে আমাদের 16 আর 4 এর লসাগু 16, তাহলে এটা হচ্ছে 4 - 1 সমান, এটা আমি লিখতে পারি 3r/16। তার মানে 1/λ2 এটা সমান 3 × r/16। আচ্ছা, এই আর এর মান তো আমরা জানি কত, 36 ভাজিতক
কত হচ্ছে 5 ইন্টু ল্যামডা 1। সো আমরা বসিয়ে দিলাম এখানে 5 ইন্টু ল্যামডা 1। এবার আমাদের বের করতে হবে ল্যামডা 2, তাহলে পুরো মানটাকে আমাকে ঘুরে দিতে হবে। তাহলে ল্যামডা 2 সমান তাহলে 16 ইন্টু 5 উপরে যাবে, 5 16 80, এটা উপরে গেল, ইন্টু ল্যামডা 1 আর ভাজিতক 36 ইন্টু 3। আচ্ছা এইখানে তাহলে 80 ইন্টু এই ল্যামডা 1 এর মান দেখো উপরে বলে দিচ্ছে কত, 65 63। সো 65 আর 63 এখানে বলে দিয়েছে, আর এখানে হচ্ছে 36 ইন্টু 3। এটা ক্যালকুলেশন করে দেখবে, এটা আসছে 4861.4 এরকম, এত আর্মস্ট্রং, এবং এটাই দেখবে আমাদের উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এটা হয়ে গেল। পরবর্তী কোশ্চেন, এইখানে এই যে কোশ্চেনটা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কিভাবে গঠিত হয় এটা আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু এই যে এর সাপেক্ষে মোজেলের সূত্রটি বিবৃতি করো, আগের দিন এটা আমি করিয়ে দিয়েছি। এটা আমাদের প্রথম বা 13 নম্বর সেট SC1 বা SC13 এটা আছে, দেখে নিও, আমার ওই পার্টটা দেখে নিও, সেখানে আমি করে দেখেছি। তো এখানে যেটা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি এটা আমি বলেছি, তবু আর একবার জাস্ট আমি মুখে বলে দিচ্ছি যে কি করে তৈরি হয়। ঠিক আছে, চলো, এটা হচ্ছে আমাদের দুটো, আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। ঠিক আছে, 3টে কক্ষপথ আমি আরেকটা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, আমি 4টেই নিয়ে নিলাম ধরো। ঠিক আছে, এইবার হচ্ছেটা কি, ধরো এইখান থেকে একটা ইলেকট্রন আসছে, ইলেকট্রন এ। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই পুরোটা আমাদের নিউক্লিয়াস। এটা হচ্ছে কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ। ঠিক আছে, এইবার এইখানে ধরো কথার কথা একটা ইলেকট্রন এখন আছে, ও বেচারি কিছুই নেই। ঠিক আছে, ও জাস্ট আছে, ঘুরছে। ইলেকট্রনটা প্রচন্ড স্পিডে এসে এই ইলেকট্রনটাকে ধাক্কা মারলো, ধাক্কা মারার সাথে সাথে এ বেচারি এখান থেকে বেরিয়ে চলে গিয়ে এই জায়গাটাতে চলে এলো, এইখানে চলে এলো ইলেকট্রন এ। আর এই যে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রন এ, সে চলে এলো ডাইরেক্ট এই জায়গাটায়। ঠিক আছে, এই জায়গাটায় চলে এলো ইলেকট্রন ইলেকট্রন বিটা। ঠিক আছে, এখানে তো এটাকে কিছু বলা হয়নি, এটা ইলেকট্রন বি বলে দিই। আচ্ছা, তাহলে এইটাকে হচ্ছে আমরা বলে দিই, চলো, এইটাকে হচ্ছে আমাদের ইলেকট্রন বি, আর এইটা আমাদের ইলেকট্রন এ। এবার এই ইলেকট্রন এটা যখন কে কক্ষপথে থাকা একটা ইলেকট্রনকে ধাক্কা মারে, সেই ইলেকট্রনটা কি হয়, পরমাণুর বাইরে বেরিয়ে যায়। পরমাণুর বাইরে বেরিয়ে যাওয়ার পর এইখানে তো জায়গাটা খালি হয়ে গেল, সেই জায়গাটাকে তো পূরণ করতে হবে। এই জায়গাটাকে পূরণ করার জন্য এল কক্ষপথ থেকে ইলেকট্রন আসতে পারে, বা এম থেকেও কক্ষপথ থেকে ইলেকট্রন আসতে পারে। ঠিক আছে, যদি এল কক্ষ থেকে আসে তাহলে কে আলফা এক্স রশ্মি পাওয়া যায়, যদি এম কক্ষ থেকে আসে কে বিটা এক্স রশ্মি পাওয়া যায়। এটা কি আসলে বলা হচ্ছে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। আচ্ছা, তারপরে অঙ্কটাতে আমরা আসি। অঙ্কটা কি বলছে চলো, এখানে বলা হচ্ছে একখণ্ড পুরাতাত্ত্বিক কাঠে, আচ্ছা তার আগে তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা বলে নিই। তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা বলছে বিঘটনের হার, মানে হচ্ছে সেকেন্ডে কতগুলো পরমাণুর বিঘটন হচ্ছে, তার সেটা কি বলা হয় তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা। আচ্ছা, আমি এই জায়গাটা লিখে দিচ্ছি, প্রতি সেকেন্ডে বিঘটনের হারকে সক্রিয়তা বলে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে বিঘটনের হার কি বলা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা। এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা যেই অ্যাডভান্সের কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা যেই অ্যাডভান্সের কোশ্চেন, যেই অ্যাডভান্স দেখবে এই টাইপে একটা কোশ্চেন হুবহু সেম টু সেম এই টাইপে একটা কোশ্চেন দেখবে এসছে যেই অ্যাডভান্সে, খুব ইদানিং কালই 2021 22 23 এই সালে দেখবে তো পাবে একটা কোশ্চেনটা বলছে একখণ্ড পুরাতাত্ত্বিক কাঠে C14 আর C12 এর বর্তমান আছে। আমাদের যেটা কার্বন ডেটিং বলা হয়, কার্বন ডেটিং একটা কনসেপ্ট আছে, সেখান থেকে এটা এসছে। তো বর্তমানকালে জীবিত গাছের কাঠে এই অনুপাত বলা হচ্ছে 1/16 দিয়ে, এখানে একজনের যে কোনো একজনের অর্ধায়ু হলেই হয়, তো একজনের অর্ধায়ু এখানে বলে দিয়েছে। যে কাঠটার বয়স আমাকে জানতে চেয়েছে, কি করে বের করব, ধরি একদম প্রথমে C14 ও C12 এর অনুপাত ছিল কত, এক্স, এর অনুপাত এক্স ছিল। এইবার সময়ের সাথে সাথে কি বলছে, অনুপাতের 1/16, তাহলে x/16 হয়ে যাবে। এবার আমরা কি করব, ছক আঁকবো, ওপরে আমাদের তাহলে থাকছে সময়। আচ্ছা, আর নিচে কি থাকছে আমাদের, নিচেই থাকছে C14 ও C12 এর অনুপাত। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের ছকের মেন পয়েন্ট।
আচ্ছা স্যার, এরপর তাহলে কি করবেন? এরপর আবার কি করার আছে? অঙ্ক তো এখানে হয়েই গেল প্রায়, ঠিক আছে? একটা টানলাম, দুটো আর তিনটে, ঠিক আছে? তিনটে দিয়ে আশা করি হয়ে যাবে আমার, ঠিক আছে? আর দরকার পড়বে না, এখানে মাঝে মাঝে একটা টেনে দিচ্ছি। আরে মাঝে মাঝে আমি একটা মাঝে মাঝে একটা যদি টানি এখানে, এই মাঝে একটা টানলাম ধরো, ঠিক আছে? আর এই মাঝে একটা টানলাম। এবার দেখো, এটা ধরো আমাদের টি, এটা হচ্ছে আমাদের 2t, এটা আমাদের 3t, এটা আমাদের 4t, আমাদের 40 অবধি লাগবে। তো টি মানে একদম প্রথমে, আচ্ছা এর আগে একটা তো জিনিস আছে, আমি তো ভুলে গেছি, এর আগেও তো আছে। এর আগে কি হবে? এর আগে হবে 0। প্রথমে 0 ছিল, তাহলে 0 যখন ছিল তখন x, তারপরে হচ্ছে x/2, তারপরে কত ছিল? x/4, তারপরে x/8, তারপরে x/16, তাহলে 40 সময়ে x/16 হচ্ছে, তাহলে 40 এটা সমান আমি কি লিখতে পারি? 4 ইন্টু কত আছে? 5 5 7 0, এটা কত হয়? 4 0 0, 4 7 28 8, হাতে থাকলো 2, 5 4 20, 21 22, হাতে থাকলো 2 5 4 20 আর 2 22, তাহলে এত ইয়ার 22,280 বছর। ওই প্রতি কোশ্চেন এখানে বলা হচ্ছে আলোক তড়িতের কার্য অপেক্ষক কাকে বলে? কার্য অপেক্ষকটা কি? একটা ধাতব পৃষ্ঠ থেকে আমি ইলেকট্রনকে বের করব, সোজা কথা, ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনটা বাইরে বের করব, এর জন্য আমাকে একটা ন্যূনতম শক্তি দিতে হবে, ঠিক আছে? ওই ইলেকট্রনটাকে, ওই ন্যূনতম শক্তিটাকেই বলা হচ্ছে কার্য অপেক্ষক। তার মানে একটি ইলেকট্রনকে, একটি ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠের বাইরে নিয়ে আসতে, ধাতব পৃষ্ঠের বাইরে, ধাতব পৃষ্ঠের বাইরে আনতে, ধাতব পৃষ্ঠের বাইরে আনতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন, ন্যূনতম যে শক্তির প্রয়োজন, ন্যূনতম যে শক্তির প্রয়োজন, যে শক্তির প্রয়োজন তাকেই বলা হচ্ছে আমাদের কার্য অপেক্ষক, ঠিক আছে? বাস, ন্যূনতম যে শক্তির প্রয়োজন তাকেই আমাদের কার্য অপেক্ষক বলে। নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে কার্য অপেক্ষক আর সূচনা কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তো কার্য অপেক্ষককে ফাই দিয়েও ডিনোট করে বা ডাব্লু নট দিয়েও ডিনোট করে। এটা সমান কি হয়? এইচ ইন্টু মিউ নট হয়। তো এইটাই ফাই সমান এইচ নিউ নট, এটাই আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে? এইটাই জাস্ট আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে? সর্বোচ্চ গতিশক্তি জানতে চাইছে, কার্য অপেক্ষক বল দিচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য বল দিচ্ছে। সর্বোচ্চ গতিশক্তির সূত্র যেটা আমাদের আইনস্টাইন দিয়েছিল সেটা হচ্ছে কে ম্যাক্স সমান ই মাইনাস ফাই। এটা হচ্ছে আমাদের ফোটনের শক্তি, তাহলে ই সমান আমরা হচ্ছে এইচ সি বাই ল্যামডা হয়। এইবার এই ই সমান, এখানে দেখো ল্যামডাটা বলা হচ্ছে 198 ন্যানোমিটার। আমি যখন কোয়ান্টামের ওয়ান শট দিয়েছিলাম ওখানে ক্লিয়ার বলেছিলাম যে যদি ল্যামডা ন্যানোমিটারে থাকে তখন এইটাকে বসাতে হয় 1240, আর যদি ল্যামডা আর্মস্ট্রংয়ে থাকে তখন এটা 12,400 হয়ে যায়। তারপরে এটা তোমার আসবে দেখবে 6.26 ইলেকট্রিক ভোল্ট। তার মানে এটা আমার 6.2 আসছে, মাইনাস কার্য অপেক্ষক বলে দিয়েছে 1.5, ঠিক আছে? এইটা ক্যালকুলেশন করে আসবে। এটা ক্যালকুলেশন করে দেখবে 4.7 ইলেকট্রিক ভোল্ট আসছে, ঠিক আছে? তো এটা উত্তর। এই তিনটে জিনিস চেয়েছে এখানে, তিনটের উত্তর এটা। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, দেখো এই কোশ্চেনটা আমি করবো না, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু আগেই করালাম, ঠিক আছে? আগেই করালাম, এটা এক্ষুনি করালাম, আগেই হলো, ঠিক আছে? ওই যে 2√2:1 যেটা বেরোলো, 2√2:1, 2√2:1, এটাই আমি তো আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, যদি মুছে না দিয়ে থাকি তাহলে থাকবে, ঠিক আছে? কোথায় করালাম? এই কোশ্চেনটা, ঠিক আছে? এই কোশ্চেনটা একই দেখেন লেখা আছে একই বিভব প্রভেদ, আর এই জায়গাতে কি বলে দিয়েছে? এই জায়গাতে জাস্ট বলে দিয়েছে যে বিভব প্রভেদটা 100, ঠিক আছে? একই। আমি করব এটা, ঠিক আছে? এইখানে যেটা বলা হচ্ছে, তোমরা যারা আমার তোমার কোয়ান্টাম তত্ত্বের যে ওয়ান শটটা দেখেছো, তো সেখানে আমি দেখবো গ্যাসের অণুর গড় গতিশক্তির সাথে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, সেটা আমি করেছি। সেটা হচ্ছে ল্যামডা সমান h/√3m কে বি ইন্টু টি, এটা করেছিলাম। এইবার 1 ইউ সমান 1.66 ইন্টু 10⁻⁻27 এত কেজি হয়। মানে এত ইউ যখন বলা আছে তাহলে এম সমান
14.0076, ঠিক আছে, ইন্টু এটা গুণ হবে তার সাথে 1.66 ইন্টু 10⁻⁻27 এত কেজি। আচ্ছা, এইচ এর মান কত? এইচ এর মান 6.6 ইন্টু 10⁻34। আচ্ছা, টি আমাদের সবসময় এখানে কেলভিনে নিতে হয়। যদি এটা 27°C থাকতো, ওকে আমি কেলভিনে কনভার্ট করতাম, ঠিক আছে, এইটা শুধু কেলভিনই হয়, এখানে আমরা লিখবো 300 কেলভিন। ভালো কথা। এবার আসো এক এক করে মানগুলো পুট করে দিই, মানগুলো এক এক করে পুট করে দিই, একটু বড় হবে। তো এইচ এর মান হচ্ছে 6.6 ইন্টু 10⁻34। আচ্ছা, রুটের ভেতরে আমাদের আসছে 3। আচ্ছা, রুটের ভেতরে আমাদের আসছে এম, যেটা হচ্ছে আমাদের 14.0076 ইন্টু 1.66 ইন্টু 10⁻27 ইন্টু কেবি বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটা হচ্ছে 1.38 ইন্টু কত আছে 10⁻23। ভালো কথা। আচ্ছা, আর কি আছে? ইন্টু টি আছে, সেটা কত 300। এবং এটার উত্তর তুমি সবগুলো ক্যালকুলেশন করবে, তারপর এটার উত্তর আসবে দেখবে ন্যানোমিটারে। এটা করলে তোমার এই মিটারে আসবে, ঠিক আছে। এবার তোমাদের বইয়ের পেছনে, পৃষ্ঠার পেছনে, এবিটি এর টেস্ট পেপার একদম পেছনে যাবে, সেখানে ন্যানোমিটারে দিয়ে আছে। তাহলে ন্যানোমিটার মানে এটা 9 করতে হবে। তো এটা যদি বাঁ দিকে নিয়ে যায় 1 ঘর 10, আরো 1 ঘর নিয়ে গেলে 9, কিন্তু আর 1 ঘর নেই, তবে ওকে শূন্য নিতে হবে। তাহলে 0.27 ন্যানোমিটার, এটা হচ্ছে এর অ্যান্সার, ঠিক আছে। এইটার অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে, এটার অ্যান্সার এইটার। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন বলেছে অবলোহিত। দেখো একটু আগে আমরা করলাম একটা কোশ্চেন এরকম, এবার বলেছে অবলোহিত অঞ্চলে অবস্থিত বর্ণালীর নাম বলতে বলেছে। এবার লাইমেন আর বামার, তারপরে যতগুলো আছে এরা সবাই কিন্তু অবলোহিত, ঠিক আছে। তাহলে যে কোনো একটা বলেছে, তাহলে লাইমেন, বামার, পাসেন, তাহলে লিখে দিচ্ছি প্যাসেন, ঠিক আছে, প্যাসেন। তারপরে ব্র্যাকেট হয়, ফান্ট হয়, হামফ্রি হয়, সবগুলোই কিন্তু আমাদের অবলোহিতের মধ্যেই আছে। একটা জানতে চাইছি, একটা নাম বলে দিলাম। নেক্সট আমাদের এখানে বলেছে এবং সাধারণভাবে সকল প্রকার বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য সূত্র কি? 1/λ সমান আর 1/nf তার স্কোয়ার মাইনাস 1/n ইন আই তার স্কোয়ার, এটা হয়। বা এটাকে এরকম লেখা যায় আর 1/n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। এই দুটো এবার বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দিয়ে আছে, সেজন্য আমি এটা দুটোই লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, খুবই ভালো কথা। এটা মুছে দিলাম, কারণ এরপরে আমাকে ছবি আঁকতে হবে। এর পরের কোশ্চেনে আমাকে ছবি আঁকতে হবে। দেখো কি বলা হচ্ছে, দেখো কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা বলছে হাইড্রোজেন পরমাণুর আয়নন, এইখানে একটা মাইনাস হবে, ঠিক আছে। এই কোশ্চেনটার এই জায়গাটাতে একটা মাইনাস হবে। আয়নন শক্তি বলা হচ্ছে 13.6। প্রাথমিকভাবে ভৌম স্তরে থাকা একটি হাইড্রোজেন পরমাণুকে একটি ফোটন দ্বারা আঘাত করলে উত্তেজিত হাইড্রোজেন পরমাণুটি n সমান 4 যায়, দিয়ে একটা শক্তি স্তরের ছবি আঁকতে বলেছে। ভালো, খুবই ভালো কোশ্চেন। দেখো তাহলে শক্তি স্তরের যদি আমি ছবি আঁকি, ধরো এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, ভূমিস্তর আর প্রথম, এদের দুজনের মধ্যে একটু গ্যাপ থাকে, তারপরে কিন্তু এই গ্যাপটা কমে যায়। এই একটা আঁকলাম, আর এতগুলো আমাদের দরকার। তো এইটা হচ্ছে আমাদের n = 1, এটা হচ্ছে n = 2, এটা হচ্ছে আমাদের n = 3, এবং এটা হচ্ছে আমাদের n = 4। এবার এইখানে যে শক্তিটা এটা হয় -13.6, এইখানে যে শক্তিটা হয় সেটা হয় -3.4, এইখানে যে শক্তিটা সেটা হচ্ছে -0.85। এইবার কোশ্চেনে কি বলছে একটু ভালো করে বোঝো। কোশ্চেনে বলছে এই 1 নম্বর থেকে 4 নম্বরে গেছে, তার মানে আমি একটা তীর চিহ্ন বসাতে হবে, ঠিক এই রকম যাবে তীর চিহ্নটা, ঠিক আছে। এই জায়গা থেকে এই জায়গায় গেছে, এই ছবিটা তোমাকে আঁকতে বলা হয়েছে, ঠিক আছে। জাস্ট এই ছবিটা আঁকতে বলেছে। এরপরে বলছে ফোটনটির তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে আমি যদি ডেল্টা ই বের করতে চাই, তার মানে 4 নম্বরে গেছে, তাহলে হচ্ছে E4 মাইনাস E1, E4 এর মান কত? -0.85, তাহলে -0.85, মাইনাস অফ মাইনাস করলে এটা প্লাস, তো এটা আসবে, এটা যদি ক্যালকুলেশন করা হয় এটা দেখবে আসবে 12.75 এত ইলেকট্রিক ভোল্ট, ঠিক আছে। এবার আমরা তো এটা জানি যে E সমান হয় hc/λ, আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চেয়েছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান, এখানে আমি বসাতে পারি 12,400, আর এখানে বসাতে পারি 12.75। এটা যেটা আসবে সেটা তুমি ক্যালকুলেশন করে দেখবে 972.5
5.54 এত আর্মস্ট্রং এটা আসছে, ঠিক আছে, 572.54 এত আর্মস্ট্রং আসছে এবং এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট এটা হয়ে গেল। নেক্সট বলছে কোমল এক্স রশ্মি কাকে বলে? কোমল এক্স রশ্মি কি? কোমল এক্স রশ্মি কাকে বলে? কোমল এক্স রশ্মি, ঠিক আছে, কোমল এক্স রশ্মি এগুলো কিন্তু আমি সবই তোমাদের পরমাণুর যে ওয়ান শট সেখানে করে দিয়েছি। এর 10 আর্মস্ট্রং এর মতো তরঙ্গ দৈর্ঘ্য, মানে হচ্ছে ভেদন ক্ষমতা বেশি, ভেদন ক্ষমতা কি থাকে? বেশি থাকে, 1 নম্বর, ভেদন ক্ষমতা বেশি, সরি কোমলের ক্ষেত্রে ভেদন ক্ষমতা বেশি, কোমলের ক্ষেত্রে ভেদন ক্ষমতা কম। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ভালো কথা, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ঠিক আছে, এই ধরনের এক্স রশ্মিকে কোমল এক্স রশ্মি বলা হয়। এবার বলেছে এক্স রশ্মির ত্বরক বিভবের সাথে সম্পর্ক, তাহলে সম্পর্কটা হয় ল্যামডা মিনিমাম, এটা সমান হয় hc/e ইন্টু ভি। এই ভিটা কি? এটাই ত্বরক বিভব। ল্যামডা মিনিমাম এটা হচ্ছে ছেদক তরঙ্গ, ঠিক আছে, এটাকে বলা হয় ছেদক তরঙ্গ। আর এই ভিটা কি? এটা হচ্ছে ত্বরক বিভব এবং এই সম্পর্কটা আমাকে লিখতে বলা হয়েছে, সম্পর্কটা লিখে দিলাম। আচ্ছা, পরবর্তী কোশ্চেন যাক। এখানে বলা হচ্ছে নিউক্লিয়া ও ভর কি? এটা আমি করাবো না, কারণ এটা আমি আগের দিনে করিয়েছি, এই কোশ্চেনটা কমন আছে। এবার রাশিমালাটা কি সেটা আমি বলে দিচ্ছি। ভর ত্রুটিকে ডেল্টা এম দিয়ে ডিনোট করা হয়। এটা সমান হয় পরমাণু জেড ইন্টু প্রোটন সংখ্যা, মাস অফ প্রোটন, প্লাস জেড মাইনাস এ মানে হচ্ছে নিউট্রন এবং মাস অফ নিউট্রন, এবং ব্র্যাকেট শেষ মাইনাস মাস অফ এন, এই বড় হাতের এন মানে নিউক্লিয়াসের ভর, আর এটা হচ্ছে নিউক্লিয়নগুলোর ভর। এটা হচ্ছে আমাদের রাশিমালা। এইবার ডয়োটেরন, ডয়োটেরন হবে না ডয়োটেরিয়াম হবে বুঝতে পারছি না, যাই হোক, এর বন্ধন শক্তি বলেছে 1.25 মেগা ইলেকট্রিক ভোল্ট পার পার্টিকেল, মানে বন্ধন শক্তি পার নিউক্লিয়ন, ঠিক আছে। আর আলফা কণার বন্ধন শক্তি বলেছে এত। এবার বলেছে এদের মধ্যে কোন নিউক্লিয়াসটি অধিকতর সুস্থিত, এটা লিখে দেও। যেসব নিউক্লিয়াসের বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়নে বেশি, বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়নে বেশি হয়, প্রতি নিউক্লিয়নে বেশি, সেই নিউক্লিয়াস তত বেশি স্থায়ী, সেই নিউক্লিয়াস তত বেশি স্থায়ী হলো। এবার তত বেশি স্থায়ী, এখানে কি দেখতে পাচ্ছ তুমি? তত বেশি স্থায়ী। এখানে আলফা এর আমাদের বন্ধন শক্তি, যেটা আলফা এর বন্ধন শক্তি কি? বেশি, আলফা এর বন্ধন শক্তি বেশি, ঠিক আছে। তাই আলফার কি হবে? বন্ধন শক্তি বেশি, তাই আলফা বেশি, আলফার নিউক্লিয়াস বেশি স্থায়ী হবে, আলফার নিউক্লিয়াস বেশি স্থায়ী, ঠিক আছে, এটাই হবে বেশি স্থায়ী। বাস এইটুকু জাস্ট লিখে দেবে। 2 নম্বর আছে, 2-এ 2 তোমাকে দিয়ে দেবে, 1 নম্বরও কাটতে পারবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমাদের 2 নম্বর কোশ্চেন যেটা আছে, আমি এগুলো মুছে দিচ্ছি। এগুলো সমস্ত কিছুর পিডিএফ তুমি পেয়ে যাবে। তোমরা এইটা ভাবো না যে স্যার মুছে দিচ্ছে, আমি কি করে আবার করব। সমস্ত কিছু হ্যান্ড রিটেন পিডিএফ নোট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এখানে জাস্ট তোমরা জিনিসগুলো বুঝে নাও, না বুঝলে তখন আবার পারবে না। শুধুমাত্র নোট দেখে পড়লে কিন্তু হবে না, বুঝাটা মেন ইম্পর্টেন্ট। এবার দেখো পরবর্তী কোশ্চেনটা, দেখো বলা হচ্ছে নিউক্লিয় সংযোজন। এখানে আমি লিখছি নিউক্লিয় সংযোজন আর বিভাজন। তো প্রথমে আমি লিখলাম বিভাজন, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি লিখছি সংযোজন, এই দুটো জিনিস, ঠিক আছে। এখানে কি করা হয়? এখানে তাপীয় নিউট্রন দ্বারা ভারী নিউক্লিয়াসে আঘাত করা হয়, ভারী নিউক্লিয়াসে আঘাত করা হয়, ভারী নিউক্লিয়াসে আঘাত করে এটা শুরু করা হয়, আঘাত করা হয়, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের বিভাজন প্রক্রিয়া কিন্তু শুরু হয়, নিউক্লিয় বিভাজন। আর সংযোজন প্রক্রিয়া কি? অতি উচ্চ তাপমাত্রায় কি হয়? অতি উচ্চ তাপমাত্রায় হালকা নিউক্লিয়াসগুলোকে সমন্বয় করা হয়, হালকা নিউক্লিয়াসের সমন্বয়,
হালকা নিউক্লিয়াসের সমন্বয় মানে জোড়া লাগানো, হালকা নিউক্লিয়াসের সমন্বয়ে এই নিউক্লিয় সংযোজন কিন্তু তৈরি হয়। নিউক্লিয় বিভাজনে কিন্তু পরিবেশ দূষণ হয়, ঠিক আছে, এইখানে কিন্তু পরিবেশ দূষণ হয়, নিউক্লিয় বিভাজনে পরিবেশ দূষণ হয়, এইখানে কিন্তু পরিবেশ দূষণ হয় না, পরিবেশ দূষণ হয় না, পরিবেশ দূষণ হয় না। কিছুদিন আগে এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াটাকে যাতে আমরা কন্ট্রোলভাবে ব্যবহার করতে পারি, এর ওপর পৃথিবীর মধ্যে সবথেকে যে বড় বিজ্ঞানী ছিল, হঠাৎই তার ঘরে কিন্তু মৃতদেহ পাওয়া যায়, ঠিক আছে, এখনো পর্যন্ত জানা যায়নি যে তিনি কি করে মারা গেছেন। কিছুদিন আগে, মানে 1 মাসও হবে না এই আগে, ঠিক আছে, এই ঘটনাটা দেখে নিও একবার, যদি জানার ইচ্ছা থাকে একবার দেখে নিও। পরবর্তী কোশ্চেন এখানে বলা হচ্ছে, একটা কোশ্চেন আছে, এটা হয়ে গেল। এবার এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা বলা হচ্ছে যে কিছু আমাদের সক্রিয়তার উপরে কোশ্চেনটা। তো এই যে কোশ্চেনগুলো, এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এবং আমি বলবো কি প্রত্যেকটা কোশ্চেনটা দেখো কি বলা হচ্ছে। টি, আচ্ছা, এখানে আমরা সক্রিয়তার একটা সূত্র হয় এ সমান এ নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, সূত্রটা এইখান থেকে এসছে, এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই সূত্র থেকেই এটা এসছে, ঠিক আছে, কারণ এ সমান হয় কি ল্যামডা ইন্টু এন, এইখান থেকে কিন্তু এর মানগুলো বসিয়ে এর প্রমাণটা যদি দেখো তাহলে এসছে। আচ্ছা, প্রমাণ করার এখন এখানে দরকার নেই, তো এ সমান এ জিরো হয়। এবার টি সমান 0 যখন ছিল, টি সমান 0 সময়ে, টি সমান 0 সময়ে আমাদের দেখো টি সমান 0 সময় এন জিরো আছে, পার মিনিট আছে, তার মানে তখন এ জিরোটা হচ্ছে আমাদের এন জিরো। এ জিরোটা কি, এটা হচ্ছে প্রাথমিক সক্রিয়তা, আর এটা হচ্ছে অন্তিম সক্রিয়তা। তো এবার টি সমান যখন 5, টি সমান 5, ঠিক আছে, সময়ে আমাদের এ সমান কি হচ্ছে, এটা কিন্তু আমাদের দেখো এন জিরো বাই ই করা আছে, এন জিরো বাই ই করা আছে, খুবই ভালো কথা। তার মানে এবার যদি এই সূত্রটা আমরা পুট করি, এ সমান এ জিরো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই এর জায়গায় আমরা কি পুট করব, এন জিরো বাই ই পুট করব, এবং এ জিরোর জায়গায় আমরা এন জিরো পুট করব, আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি যেমনকার তেমন রইল। তাহলে ই এর মাথায় -1, আর এখানে ই এর মাথায় মাইনাস, এই যে টি, এই টিটা প্লাস বলেছে, তাহলে 5 ল্যামডা করে দিলাম। তার মানে আমাদের এখানে ল্যামডা সমান কি আসছে, ল্যামডা সমান আসছে 1/5, ঠিক আছে। এইবার বড় হাতে টি, এটা কি অর্ধায়ু, এটা সমান কি হয় 0.693 বাই ল্যামডা হয়, তাহলে টি সমান 0.693 বাই ল্যামডার জায়গায় 1/5 বসাবো, সো ল্যামডার জায়গায় 1/5 বসালাম, তাহলে টি এর মান যেটা আসবে সেটা মিনিটে আসবে। কেন আসবে স্যার, কারণ এখানে এন জিরো পার মিনিট বলা হচ্ছে, এন জিরো, বা তোমরা দেখবে একবার গুণ করবে 5-এর সাথে, এটা 3.456 এরকম আসবে, এত মিনিট আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তো এইখানে কিন্তু আমাদের তোমার SC 35-এর যতগুলো কোশ্চেন ছিল, SC 23 আর 35-এর যতগুলো কোশ্চেন ছিল সবকটাই করে দিলাম। মাস্ট এই টেলিগ্রামে অ্যাড হয়ে যেও, তাহলে তোমরা কিন্তু আমাদের সমস্ত নোটগুলো পেয়ে যেও, মানে পেয়ে যাবে। আরও কিছু ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার কোশ্চেন যেগুলো আসার মতো, সেগুলো কিন্তু আমি দিয়ে রাখি। তো ওই জন্যই বলছি আমাদের